নমস্কার বন্ধুরা, গল্পের আসন পেতে আমি ভাবনা চলে এসেছি গল্প আসন নিয়ে। সুন্দর একটা দিন, রাজা বিক্রমাদিত্য সিংহাসনে বসে আছেন। ঠিক ওই সময় একজন সন্ন্যাসী এসে রাজাকে বললেন, রাজা, এতদিন জানতাম আপনার রাজ্যে শান্তি আছে, কিন্তু এখন বুঝলাম সব মিথ্যা। মহারাজ বিক্রমাদিত্য সমস্ত রাজসভার সামনে এরকমভাবে তাকে যে ধিক্কার জানানো হচ্ছে সেটা বুঝতে পেয়ে মনে মনে খুবই কষ্ট পেলেন, কিন্তু সন্ন্যাসীর প্রতি তিনি প্রণাম জানিয়ে তাকে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ করলেন। সন্ন্যাসী আসনে বসলেন। তখন রাজা বিক্রমাদিত্য সন্ন্যাসীর পূর্ণ সম্ভাষণের পরে সন্ন্যাসীকে সমস্ত রকম আপ্যায়ন আদর যত্ন করার পরে শান্ত চিত্তে জিজ্ঞাসা করলেন, সন্ন্যাসী, আপনি বলুন, আপনি কেন আমাকে এরকমভাবে দোষারোপ করছেন? তখন সন্ন্যাসী রাজাকে বললেন, আপনার রাজসভায় যখন আসছি তখন দেখলাম এক বিধবা তার কুটিরে খুব কান্নাকাটি করছেন। বিধবার সামনে তার কিশোর পুত্র মৃত অবস্থায় পড়ে আছে। রাজা বিক্রমাদিত্য তক্ষুনি নিজের সিংহাসন ছেড়ে সমস্ত সিপাহীদের নিয়ে এবং মন্ত্রী পাত্রমিত্র সকলকেও সঙ্গে নিয়ে এবং সেই সন্ন্যাসীকে নিয়ে চললেন বিধবার কুটিরের দিকে। উজ্জয়িনী রাজ্যের একেবারে এক প্রান্তে একটা ছোট্ট গ্রাম। সেই ছোট্ট গ্রামে সেই বিধবা রমণী তার কুটিরের সামনে কান্নাকাটি করছেন। রাজবৈদ্য সেই কিশোর পুত্রটিকে খানিকক্ষণ নিরীক্ষণ করলেন। নিরীক্ষণ করার পরে তিনি জানালেন যে সত্যই সেই ছোট্ট বালকের মৃত্যু হয়েছে। তখন রাজা ধ্যানে বসলেন। ধ্যানে বসে তাল বেতালকে স্মরণ করে, সমস্ত দেবতাদের স্মরণ করে একেবারে আত্মার সম্পূর্ণ শক্তি দিয়ে নিজের আত্মাকে সেই বালকের দেহে প্রবেশ করালেন। সঙ্গে সঙ্গে সেই ছোট্ট বালক বেঁচে উঠল। সকলে বালকটিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। রাজার নিথর দেহ তখনও ধ্যানরত অবস্থায় বসে রয়েছে। সুতরাং মহারাজকে কেউ আর কোনো রকম ভাবে আর বিরক্ত করল না। সকালে ছোট্ট শিশুটিকে অনেক আদর ভালোবাসা আশীর্বাদ জানিয়ে সেখান থেকে প্রস্থান করল এবং মহামন্ত্রী সকলকে বললেন যে মহারাজ ধ্যানরত অবস্থায় আছেন, সুতরাং তিনি যতক্ষণ ধ্যান করবেন তিনি এখানেই থাকুক, আমরা সকলে রাজসভায় চল। মহারাজের যখন ধ্যান ভঙ্গ হবে তিনি নিশ্চয়ই একটা খবর পাঠাতে পারবেন, সেই খবর শুনে নয় রাজার রথ পাঠিয়ে দেওয়া যাবে। কিন্তু এই সমস্ত ঘটনা যখন ঘটছে তার একটু দূরে সেই সন্ন্যাসী তিনিও কিন্তু ধ্যানে মগ্ন হয়ে পড়লেন এবং সুযোগ বুঝে রাজার প্রাণহীন দেহে নিজের আত্মাকে প্রবেশ করিয়ে
একেবারে মহারাজ বিক্রমাদিত্যের রূপে নিজে অবতীর্ণ হলেন। সেই বিক্রমাদিত্য রূপী সন্ন্যাসী তখন সেই স্থান ছেড়ে রাজপ্রাসাদের দিকে এগিয়ে চললেন। রাজপ্রাসাদে এসে কেউ কিন্তু কিছুই বুঝতে পারল না যে এই সমস্ত ঘটনায় আসলে কি বদলে গেল। সন্ন্যাসী রাজ্য পরিচালনা করতে লাগলেন, কিন্তু তাতে রাজ্যের শৃঙ্খলা কিছুটা ভঙ্গ হলো। এদিকে ওই বিধবার ছেলেটি মানে স্বয়ং রাজা বিক্রমাদিত্য মাঠে ছাগল নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। আর রাজা বিক্রমাদিত্য এই কিশোর বয়সের স্বাদ পেয়ে খুবই খুশি ছিলেন। তিনি তার বিধবা মায়ের কোল আলো করে মায়ের সেবা যত্ন করতে লাগলেন। রাজা বিক্রমাদিত্য তখন রাজপ্রাসাদ, তার পাত্র মিত্র সকলকে ভুলে নিজের সেই মায়ের কোলে খুব আনন্দেই দিন কাটাচ্ছিলেন। তাহলে এবারে বন্ধুরা বলি, ওই যেদিন আর কি ছোট্ট ছেলেটি মাঠে ছাগল নিয়ে ঘুরছিল, সেদিন কি হলো, একটা সাপ এসে ছাগলটাকে হঠাৎ করে দংশন করে ফেলল। ছাগলটাকে দংশন করে ফেললে ছেলেটি একেবারে কেঁদে কেটে একসার। তখন সেই স্থান দিয়েই সন্ন্যাসী রূপী রাজা বিক্রমাদিত্য যাচ্ছিলেন কোনো একটি রাজ্যের কাজে। ছোট্ট ছেলেটিকে কাঁদতে দেখে নতুন রাজার খুবই দয়া হলো। তিনি মনে মনে ভাবলেন, ছেলেটির মুখে কয়েক মুহূর্তের জন্য হাসি ফোটাতে তো তিনি পারেন। তাই তখন নিজের প্রাণ ওই ছাগলের মধ্যে প্রবেশ করালেন। ছাগল তো বেঁচে উঠল। ছাগলটিকে নিয়ে ছেলেটি বড় সুখে খেলা করতে লাগলো। তখন ছাগলরূপী সেই সন্ন্যাসী বিক্রমাদিত্যকে শুধালো, আপনি কেন এখনো চুপ করে বসে আছেন? আপনি কেন নিজের সশরীরে ফিরে যাচ্ছেন না? তখন বালক বলে উঠল, গুরুদেব, আমি জানি আপনি আমাকে পরীক্ষা করছেন। এই সব কিছুই আপনারই রচনা। ওই বিধবা মা, এই ছোট্ট কিশোর শরীর, এই ছাগল, সব কিছুই আপনি আপনার মন্ত্র বলে রচনা করেছেন। কিন্তু বহুদিন ধরে আমি যে মাতৃস্নেহ পাইনি, আমি যে এই যে মাঠে ঘাটে এমন করে খেলে বেড়াতে পারিনি, সেই আনন্দ কিন্তু আমি পেয়েছি এই কিশোর রূপে। গুরুদেব, আপনি বরং আমাকে এইভাবেই থাকতে দিন। আপনার এই মায়ায় আমি নয় আর একটা নতুন পাত্র হয়ে আরো কটা দিন থাকলাম। তখন দয়ানন্দ স্বামী নিজের স্বরূপ ধারণ করলেন। স্বরূপ ধারণ করে রাজা বিক্রমাদিত্যকে বললেন, ধন্য তুমি রাজা, সত্যি তুমি ধার্মিক। তুমি অবিলম্বে নিজের শরীরে প্রবেশ করো। তখন রাজা বিক্রমাদিত্য নিজের শরীরে প্রবেশ করলেন। আর সেই মায়ায় রচনা করা বিধবা মা আর ছোট্ট বালকের শরীর সবই অদৃশ্য হয়ে গেল। রাজা বিক্রমাদিত্য হাত জোড় করে তার গুরুদেবের কাছে আশীর্বাদ চেয়ে নিলেন।
এবং এবং তাকে তার গুরু প্রাণ ভরে আশীর্বাদ করলেন এবং সেই স্থান থেকে প্রস্থান করলেন। আশিরচা, এই গল্পটা তোমার কেমন লেগেছে? খুব ভালো লেগেছে বন্ধুরা। যদি তোমাদেরও এই গল্পগুলো ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে কমেন্টে জানাও কি কি নতুন গল্প শুনবে। ঠিক, তাড়াতাড়ি জানাও আমাদের কি কি নতুন গল্প শুনবে।